তিন মাস ধরে নিম্নমুখী রপ্তানি আয়, রাজনৈতিক অস্থিরতায় বড় চ্যালেঞ্জ। পণ্য বৈচিত্র্যকরণ ও বাজার সম্প্রসারণের তাগিদ বিশেষজ্ঞদের। বিদেশি ক্রেতারা কিন্তু বুঝতে পারছে না যে আমরা সঠিক সময়ে সঠিক গুডসটা ডেলিভারি করতে পারবো কিনা। অর্ধ কোটি টাকার পণ্য সহ চট্টগ্রাম বন্দর থেকে ফের কন্টেনার উধাও। 9 মাসে একাধিক চুরির ঘটনায় মেলেনি হদিস, অগ্রগতি নেই তদন্তে। তারা তদন্ত কতদিন করবে, কতদিন আমরা রেজাল্ট পাবো, এই বিষয়ে কিন্তু কোনো সুরাহা নেই। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আজ। 7 বিচারপতির ফুল বেঞ্চে যে রায় আসুক কোনো প্রভাব পড়বে না আগামী নির্বাচনে। রাজধানীতে পল্লবী থানার 20 মিটার দূরত্বে 2টি ককটেল বিস্ফোরণ, পুলিশ সহ আহত 3। রামপুরায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবং ভারতকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ। ফিফার র্যাঙ্কিংয়ে 3 ধাপ উন্নতি হামজা সমিতদের, 9 বছরের মধ্যে সেরা অবস্থান। স্বাগত এখন বাজারে, আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। টানা 3 মাস ধরে কমছে দেশের রপ্তানি। আগস্ট সেপ্টেম্বরের পর অক্টোবরেও কমেছে সার্বিক রপ্তানি আয়, যা গেল বছরের একই সময়ের তুলনায় 7.43% কম। এ সময় রপ্তানি কমেছে তৈরি পোশাক সহ উৎপাদনমুখী অন্যান্য খাতেও। অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক অস্থিরতা রপ্তানির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার সম্প্রসারণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান 2 উৎসের একটি রপ্তানি। টানা 3 মাস ধরে দেশের এ খাতের নেতিবাচক প্রবৃদ্ধিতে বাড়ছে অস্বস্তি। চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয় 25%। তারপর থেকে প্রতি মাসে রপ্তানি কমেছে ধারাবাহিকভাবে। আগস্টে রপ্তানি হয়েছে $391 কোটি 50 লাখ, সেপ্টেম্বরে $362 কোটি 76 ও অক্টোবরে $382 কোটি 37 লাখ। এতে গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে রপ্তানি কমেছে 2.93%, সেপ্টেম্বর ও অক্টোবরে কমেছে 4.61 ও 7.43%। দেশের রপ্তানি খাতে প্রধান পণ্য তৈরি পোশাক, যা মোট রপ্তানির 80%-রও বেশি। চলতি 2025-26 অর্থবছরে প্রথম মাসের পর থেকেই এ খাতে ধারাবাহিকভাবে পতন চলছেই। গেল অক্টোবরে পোশাক খাতে রপ্তানি $302 কোটি, আগস্ট ও সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল $317 ও $284 কোটি। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে প্রায় $60 কোটি। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য দেশের আগ্রাসী রপ্তানির বিপরীতে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে রপ্তানি খাতে। তাদের মতে, উত্তরণের জন্য উৎপাদন খরচ কমানো এবং প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। সরকারের পক্ষ থেকে লাগামবিহীন বক্তব্য প্রেসে দেওয়া, এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকা, পাশাপাশি আমাদের এক্সপোর্ট সহজীকরণ করা। কারণ বিদেশি ক্রেতারা কিন্তু বুঝতে পারছে না যে আমরা সঠিক সময়ে সঠিক গুডসটা ডেলিভারি করতে পারবো কিনা। 5 আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হয়েছে রপ্তানিমুখী অনেক কারখানা। বিজিএমই এর তথ্য মতে গত 14 মাসে শুধু পোশাক কারখানা বন্ধ হয়েছে 353টির মতো। এ প্রসঙ্গে বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সরকারের নীতিগত পরিবর্তন, এনবিআর এর কর্মবিরতি ও বন্দরের সক্ষমতার অভাবে বেড়েছে কারখানা বন্ধের হার। যে বিভিন্ন সময় যে পলিসিগুলো হঠাৎ চেঞ্জ করা হয়, এটা অনেক ফ্যাক্টরি অ্যাকসেপ্ট করতে পারে না বা অ্যাবজর্ব করতে পারে না। যেমন মাঝখানে কিছুদিন হলো এনবিআর স্ট্রাইক, পোর্টের ইনএফিসিয়েন্সি এবং বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা। ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রতি 5 বছর পর পর যখন নির্বাচন হয় তখন বায়াররা ইচ্ছে করে কিছু অর্ডার কমিয়ে দেয় এই কারণে যে তারা কনসার্ন যে তার গুডস শিপমেন্ট হবে কিনা। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। তারা মনে করেছিলেন অক্টোবর মাসে কাঙ্ক্ষিত রপ্তানি তারা করতে পারবেন, কিন্তু অক্টোবর মাসে রপ্তানির নেতিবাচক প্রবৃদ্ধি তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে।
ব্যবসায়ীরা মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে রপ্তানির এই নেতিবাচক প্রবৃদ্ধি থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। এদিকে ইপিবির তথ্য বলছে গেল অক্টোবরে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি ও প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, চামড়াবিহীন জুতা ও প্রকৌশল পণ্যের রপ্তানি। অর্থনীতিবিদরা বলছেন বাজার ও পণ্য বৈচিত্র্য বাড়ানো না গেলে রপ্তানি সংকট আরও ঘনীভূত হবে। লেদার সিটি যেটা আছে সাভারে, তো সেইটার মান আরও কীভাবে উন্নত করা যায়, সেখানে যে সেন্ট্রাল এপ্লয়েড ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটাকে কার্যকর করতে হবে। এত খাবার আমরা তৈরি করি, তো সেটার হালাল সার্টিফিকেশনটা যদি করতে পারি, বিশেষ করে মালয়েশিয়া এবং সৌদি আরবের সাথে যদি আমরা এখানে এটা প্র্যাকটিস যেতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই খাদ্যপণ্যগুলোই বিশ্বব্যাপী সমাদৃত হতে পারে। রপ্তানিতে প্রচলিত বাজার নির্ভরতা দিন দিন বেড়েই চলছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মতো প্রচলিত বাজার থেকে শুধু পোশাক খাতে রপ্তানি আয় এসেছে $831 কোটি। বাকি দেশগুলো থেকে যার পরিমাণ মাত্র $166 কোটি। বাজার সম্প্রসারণে সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমরা মনে করি যে আমাদের জন্য সবাই হয়তো এগিয়ে আসবে। এখন এটা হয়ে গেছে বড় সমস্যা। আসিয়ানের সঙ্গে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি করা যায় কিনা সেটা নিয়ে এখনই চিন্তা করা উচিত, এবং একই সঙ্গে আরসেপ নামে একটা রিজনাল ট্রেড এগ্রিমেন্ট রয়েছে, তো তার সঙ্গে আমরা কীভাবে যুক্ত হতে পারি সেটাও দেখতে হবে। দক্ষিণ আমেরিকার বাজার, বিশেষ করে সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু এবং চিলি, এই 4টি দেশ কিন্তু বড় অর্থনীতি, তো সেখানে আমাদের রপ্তানি বাড়াতে হবে, ফুটবল বাড়াতে হবে। অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভারত, সৌদি আরব, মেক্সিকো, ব্রাজিলের মতো অপ্রচলিত বাজারে বিশেষ গুরুত্ব দিলে রপ্তানি আয়ে কিছুটা গতি বাড়বে বলে মতামত অর্থনীতিবিদদের। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। নিলামে বিক্রি করা 48 লাখ টাকার ফেব্রিক সহ চট্টগ্রাম বন্দর থেকে ফের গায়েব আরেকটি কন্টেইনার। এ নিয়ে গেল 9 মাসে 2 কোটি টাকার কাপড় সহ নিলামের 3টি কন্টেইনার চুরি হলেও হদিস মেলেনি একটিরও। বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি করলেও কোনো কুলকিনারা করতে না পারায় ক্ষতির মুখে বিডাররা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে পণ্যের খোঁজ মিলবে কিনা সেটি চূড়ান্তভাবে জানাতে বন্দরকে একাধিক চিঠি দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ কোনো উত্তর না দেয় বিডারদের অর্থ ফেরত দেয়া যাচ্ছে না। বিস্তারিত হাজিরা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম থেকে গত ফেব্রুয়ারিতে শুল্ক কর মিলিয়ে 1,07 লাখ টাকায় 27 মেট্রিক টন ডেনিম ফেব্রিক্স কেনেন বিডার সেলিম রেজা। কিন্তু সে কন্টেইনার বন্দর থেকে গায়েব হওয়ায় 9 মাসেও পণ্য বুঝে পাননি তিনি। একইভাবে জুলাই মাসে বন্দরের জিআর ইয়ার্ড থেকে গায়েব হয় 42 লাখ টাকা মূল্যের কাপড় সহ আরেকটি কন্টেইনার। সবশেষ গত 22 অক্টোবর ফারজানা ট্রেডিং নিলাম থেকে কেনা 48 লাখ টাকা মূল্যের কাপড় ডেলিভারি নিতে গেলে জানানো হয় কন্টেইনারটি নেই। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের কাপড় সহ 9 মাসে 3টি কন্টেইনার হারালেও সেগুলোর হদিস দিতে পারছে না বন্দর। সবশেষ 80 লাখ টাকা মূল্যের আরেকটি কাপড়ের কন্টেইনারের মূল্য পরিশোধের আগে খোঁজ নিতে গেলে বিডার জানতে পারেন সেটি ইয়ার্ডে নেই। বিডারদের অভিযোগ পণ্যের মূল্য ও শুল্ক কর সহ পরিশোধিত অর্থ ফেরত পেতে কাস্টমস হাউজে মাসের পর মাস ধর্ণা দিলেও কোনো অগ্রগতি নেই। আর বন্দর পণ্যের রক্ষক হলেও নিখোঁজের দায় এড়াতে তদন্তের দোহাই দিয়ে কেবল সময় ক্ষেপণ করছে। আমরা তো মনে করি অবশ্যই কন্টেইনার চুরি হয়ে গেছে, তাহলে অবশ্যই বন্দর সিকিউরিটি কর্তৃপক্ষ দায়ী। তারা বলতেছে তারা তদন্ত করতেছে, কিন্তু তারা তদন্ত কতদিন করবে, কতদিন আমরা রেজাল্ট পাবো, এই বিষয়ে কিন্তু কোনো সুরাহা নেই। আমার যে কন্টেইনারটা মিসিং, এই মিসিং কন্টেইনার আমাকে ডেলিভারি দিতে পারতেছে না, এই বিষয়ে মানে কাস্টমস কর্তৃপক্ষর কোনো ধরনের কোনো মাথা ব্যথা আমি দেখছি না। যদি 10 মাস আমার এই টাকাটা আটকে থাকে 1,07 লাখ, তাহলে আমার ব্যবসা বাণিজ্য তো বন্ধ। এ বিষয়ে চাপে থাকার কথা স্বীকার করে নিলাম শাখার এই কর্মকর্তা বলছেন নিখোঁজ 3টি কন্টেইনারের সন্ধান মিলবে কিনা সেটি জানাতে বন্দরকে 11টি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে বন্দর চূড়ান্তভাবে কিছু না বলায় বিডারদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এই নিয়ে 2 সংস্থা পৃথক তদন্ত কমিটি গঠন করলেও এখনো
প্রতিবেদন দেয়নি। হারানো কন্টেইনার বিষয়ে দুইটি কমিটি কাজ করছে, যেটা হচ্ছে বন্দরের একটি কমিটি, অভ্যন্তরীণ কমিটি গঠিত হয়েছে এবং কাস্টম হাউস চট্টগ্রামের পক্ষেও কিন্তু একটি কমিটি গঠিত হয়েছে। বন্দর যদি একটা আমাদেরকে লিখিতভাবে জানায় যে আমরা আসলে এই কন্টেইনারগুলো ফেরত দিতে পারবো না বা এই পণ্য ডেলিভারি দেওয়া সম্ভব হবে না, তখন থেকে কিন্তু আমরা সেই চিঠির প্রেক্ষিতে কিন্তু আমরা রিফান্ড প্রসেসটা শুরু করতে পারি। নিলাম আয়োজকরা বলছেন, যে কোনো পণ্য ডেলিভারি নিতে গেলে দীর্ঘ প্রক্রিয়া ও নিরাপত্তার বিভিন্ন ধাপ পার করতে হয়। এরপরেও বন্দরের সংরক্ষিত এলাকা থেকে মূল্যবান কাপড় সহ 40 ফিটের 3টি কন্টেইনার কিভাবে বের হলো, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এতে নিলামে বিডারদের অংশগ্রহণ কমেছে বলে অভিযোগ তাদের। এলপি বিষয়ে কাজ করতে হয়, ওয়ান স্টপে কাজ করতে হয়, টার্মিনাল ভবনে কাজ করতে হয়, কন্টেইনার কিপ ডাউনের জন্য সাইট পাওয়ারের সাথে কাজ করতে হয়। 3 থেকে 4টা স্টেপ, সিকিউরিটি স্টেপ পার হয়ে ফাইনালি গাড়িটা বের হয় আর কি। তো এতগুলো স্টেপের মাধ্যমে কীভাবে আসলে এই ধরনের কন্টেইনার গায়েব হবে, এটা বোধগম্য নয়। এসব ঘটনায় তদন্ত চলছে জানালেও কোনো বক্তব্য দেয়নি বন্দর কর্তৃপক্ষ। এতে নিলামে বিরূপ প্রভাব পড়ার কথা স্বীকার করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। রাত নামলেই রাজধানীবাসীর আতঙ্ক, বাসে আগুন কিংবা ককটেল বিস্ফোরণ। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে নাশকতার ঘটনা। বুধবার রাতে পল্লবী থানার মাত্র 20 মিটার দূরে পরপর 2টি ককটেল বিস্ফোরণে আহত হন একজন পুলিশ সদস্য সহ 3 জন। একই রাতে রামপুরা ব্রিজের কাছে বিটিভির সামনে দাঁড়ানো একটি বাসেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। মেহরাব সুমনের প্রতিবেদন। রাত নামলেই আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন যেন এখন নিত্যদিনের ঘটনা। এদিকে বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর পল্লবী থানার 20 মিটার দূরে পরপর 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে করে এক পুলিশ সদস্য সহ কমপক্ষে 3 জন আহত হয়েছে। কোনো গ্রেফতার হয় না, আমরা ওই যে দেখতে চাই অভিযান পরিচালনা করব, কারা এটার সাথে ইনভলভ, আমরা এটা আমাদের এক সদস্য ওখানে ছিলেন, ও তো আহত, চিকিৎসা চলতেছে। অন্যদিকে রাত 10টার দিকে গাড়ির চালক রাতের খাবার গ্রহণ করতে গেলে রামপুরা বিটিভি ভবনের সামনে রাখা ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে করে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে বলে জানায় পুলিশ। প্রায় আধা ঘন্টা পরে একটা ফায়ার সার্ভিস আসছে, পরে মোটামুটি আগুনটা নিভছে, কিন্তু এর মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, যারা অকল্পনীয়। আশেপাশে যে সমস্ত সিসি ক্যামেরা আছে আমরা এগুলো দেখছি, আসলে আগুন কি লাগাই দেওয়া হয়েছে বা অন্য কোনোভাবে লাগছে কিনা এটা তদন্ত হচ্ছে, তদন্ত করে আমরা এটা বের করব। ক্রমাগত সহিংসতায় আতঙ্ক আর অস্থিরতা বাড়ছে নগরবাসীর মধ্যে। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেহরাব সুমন, এখন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় আজ। দিনের কার্যতালিকার শীর্ষে রয়েছে এটি। গেল 11 নভেম্বর এ আপিলের 10ম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ 20 নভেম্বর রায়ের দিন ধার্য করেছিলেন। বুধবার রাতে হাইকোর্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে রাখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আপিলের রায়ের বিষয়টি। এর আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের 13শ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধানের 13শ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। বুধবার 2 দফায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 12টি দলের সঙ্গে সংলাপ করেছে
নির্বাচন কমিশন। এ সময় বিএনপি নেতা মঈন খান বলছেন, নির্বাচনে প্রশাসন ইসির অধীনে চায় বিএনপি। অন্যদিকে আচরণবিধি মেনে চলার ব্যাপারে সবাইকে বাধ্য করতে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত এবং এনসিপি। তবে আচরণবিধি প্রতিপালনে দলগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত বিলায়েত হোসাইনের প্রতিবেদনে। টানা 3 দিনের নিরুত্তাপ সংলাপের পর চতুর্থ দিন বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ 12টি রাজনৈতিক দলকে আলোচনার আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। বুধবার দিনের শুরুতে সংলাপের প্রথম পর্বে অংশ নেয় জামায়াত, এনসিপি সহ 6টি দল। সূচনা বক্তব্যে নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে দলগুলোকে ভূমিকা নিতে হবে। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। ইসির সংলাপে অংশ নিয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আচরণবিধি প্রতিপালন করানোর ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি সহ অন্য দলগুলো। ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করিতে পারিবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে? ডিসি সাহেব, তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব। তো ডিসি সাহেব করবেন, তো চট্টগ্রামে ডিসি সাহেব করবেন, সিলেটে ডিসি সাহেব করবেন না, আবার বগুড়া ডিসি সাহেব করবেন, ফরিদপুরে ডিসি সাহেব করবেন না, কেওয়াস হবে। আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি, কিন্তু এখানে এমন একটা অন্যায্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই। সংলাপে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য মোতায়েন করার আহ্বান জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। কথা বলেন জোটভুক্ত প্রতীকের বিধিনিষেধ নিয়ে। কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার কিংবা মিলিটারি সেনাবাহিনীর সদস্যরা থাকেন, সেটার একটা নির্দিষ্ট সংখ্যা একটা দলীয় প্রতীক মানেই কিন্তু ওই দলের নামের সাথে তার একটা সিম্বলের মাধ্যমে ওই দলটাকে বোঝানো হয়ে থাকে। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি 6 মাস ধরে নানান ধরনের গোলযোগ। এই প্রতীক দিতে হবে, না দিলে হবে না, এবং যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল বিএনএম, সুপ্রিম পার্টি, তৃণমূল, বিএনপি, এই দলগুলোর কেন নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হলো না? বিকেলের পর্বে সংলাপে অংশ নেয় বিএনপি সহ 6টি রাজনৈতিক দল। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণ বিধিমালায় সবার মত প্রতিফলিত না হলেও এখন আর এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বলেন, রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করতে হবে ইসির নিজস্ব জনবল থেকে। নির্বাচনে মাঠ প্রশাসন ও পুলিশের নিয়ন্ত্রণ সরকারের কাছে নয়, বরং ইসির হাতে রাখার তাগিদ দেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে, এবং দেখবেন যে এটা এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, প্রবাসীরা কিভাবে গণভোটে অংশ নেবে তা পরিষ্কার নয়। এছাড়া 300 সংসদীয় আসনে গণভোটের জন্য আলাদা বুথেরও তাগিদ দেন তারা। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। যশোরের খেজুরের রসের খ্যাতি দেশ জুড়েই, তাই শীতের আগমনের সাথে সাথে ব্যস্ততা বাড়ে গাছিদের। গাছ তোলা, হাড়ি প্রস্তুত সহ নানা কর্মযজ্ঞে যেন দম ফেলার ফুসরত নেই তাদের। চলতি মৌসুমের রস এবং গুড় থেকে জেলায় বাণিজ্য হবে 100 কোটি টাকার বেশি। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে।
প্রকৃতির পালা বদলে ভোরের শিশির ভেজা ঘাস আর সামান্য কুয়াশার আবরণ জানান দিচ্ছে শিগগিরই আসছে শীত। তাই মৌসুম শুরু না হলেও গাছ তোলা, হাঁড়ি প্রস্তুত, রস জ্বালানোর চুলা তৈরির হিড়িক যশোরের গাছিদের। এক সপ্তাহ পরে চাষ দেব, আর এক সপ্তাহ পরে নলি পুঁতবো, আর এক সপ্তাহ পরে কাটবো। গুড় পাটালি বানাই বেচা কিনা করে বাজার সদাই করে খাইতে হবে আমাদের মতন মানুষ। যশোরের তালবাড়িয়া গ্রামের বশির আলী রস সংগ্রহ করে তা থেকে পাটালি গুড় তৈরির পর বিক্রি করেন। জানালেন, গাছ থেকে রস সংগ্রহ করা কষ্টের কাজ হওয়ায় দিন দিন কমছে গাছির সংখ্যা। অন্যদিকে নতুন প্রজন্ম এই পেশায় তেমন আগ্রহী না, বেড়েছে উপকরণের দামও। অতিরিক্ত খাটনির কারণে এই কেউ করতে চায় না, অনেক লোকই করতে চায় না। এই আমি করি, আর একটা লোক আছে সেও করে টুকটাক, খুব কম। আর কয়েকদিন পরেই রস সংগ্রহ করে মেঠো পথ ধরে নিরন্তর ছুটে চলবেন এখানকার গাছিরা। সংগ্রহ করা সুমিষ্ট খেজুর রস থেকে তৈরি হবে পাটালি গুড়, যা স্থানীয় চাহিদার পাশাপাশি যাবে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। এই তো সপ্তাহখানেকের মধ্যে রস বার হয়ে যাবে, তারপর জ্বালানি গুড় হবে, জ্বালানি সোনার পাটালি হবে। সব দিয়ে টিয়ে লাভবান 15,000 টাকা এই 30টা গাছে। গুড়ির অনেক চাহিদা, দেশের চাহিদাও মেটে, বাইরেও যায় অনেক। গুড় পাটালির নির্ভেজাল স্বাদ ও ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুর গাছ রোপণের পাশাপাশি গাছিদের প্রশিক্ষণ, উপকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। প্রতি বছরের ন্যায় আমাদের যে গাছি আছে, নিরাপদ রস ও গুড় সংগ্রহ করার জন্য তাদেরকে আমরা প্রশিক্ষণের আয়োজন করে থাকি। পাশাপাশি আমরা আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা কিন্তু গুড়ের মেলা করি, নিরাপদ গুড়ের মেলা করি। এর মাধ্যমে আমাদের যে চাষি আছে তারা কিন্তু তাদের যে গুড় উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ ব্যবস্থা চালু রেখেছে। চলতি বছর জেলায় 3,75,000 মেট্রিক টন গুড় ও 49,500 লিটার রস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য 100 কোটি টাকারও বেশি। এখন যশোর। মেহেরপুরে চলছে আমন ধান কাটার উৎসব। মাঠের পর মাঠ জুড়ে এবছর আমন ধানের আবাদ হয়েছে, ফলনও হয়েছে বেশ ভালো। ইতোমধ্যেই আমন ধান ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। মৌসুমে প্রচুর বৃষ্টির কারণে আমন ধানের সেচ দিতে হয়নি চাষিদের, যার ফলে উৎপাদন খরচও হয়েছে কম। এবছর ধানের দামও ভালো পাচ্ছেন চাষিরা। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। মেহেরপুর জেলায় এবছর বিস্তীর্ণ মাঠ জুড়ে আমন ধানের আবাদ হয়েছে। ধানের পাম্পার ফলনের সাথে উৎপাদন খরচ অনেক কম হওয়ায় খুশি চাষিরা। চলতি মৌসুমে প্রচুর বৃষ্টিপাতে আমন ধানের সেচ দিতে হয়নি চাষিদের, ফলে কমেছে উৎপাদন খরচ। এতে বিনা সেচে উৎপাদন হচ্ছে আমন ধান। একটা সেচও লাগেনি, আর এত সেচ লাগে, 30-40টা সেচ লাগে, সেচটা খরচ আমাদের বেঁচে গেছে। আমাদের খুব ভাগ্য ভালো, আল্লাহ আমাদের খুব ভালো দিয়ে গেছে। এবছরে ধানের ফলন খুবই ভালো হয়েছে। এবার আমরা দামটা পাইলে আমরা চাষিরা খুব খুশি। সার বিষ কিনতে গিয়ে অনেক দাম বেশি, ধানের দাম যদি কম থাকে তাহলে আমরা সার বিষ কি করে কিনবো? আমরা মোটামুটি কেবল কাটা শুরু হইলো, এই 2-1টা ভুঁই হয়তো কাটা লেগেছে, কাটার উপরে সব। 1 বিঘা জমিতে সেচ কম লেগেছে, তো সারের সংকটে আমরা সার দিতে পারছি না। ধান তৈরি করতে খুব আমাদের কষ্ট হয়েছে। সেচ সহ প্রতি বিঘা আমন ধানে উৎপাদন খরচ 18 থেকে 20,000 টাকা। তবে সেচ না হওয়ায় সর্বোচ্চ 15,000 টাকায় উৎপাদন হচ্ছে প্রতি বিঘা ধান। চলতি মৌসুমে প্রতি বিঘায় 35 থেকে 36,000 টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা চাষিদের। ধানের জমিতে এখনো পর্যন্ত জো আছে, যে জোটাতে যদি কৃষক মনে করে যে আমরা কাটার থেকে 5 থেকে 6 দিন আগে বা 10 দিন আগে যদি আমরা সরিষা বীজ ফেলাই দিই, ও মানে কৃষক যদি ধানটা কেটে নেয়, সরিষাটা আমরা আগাম ফসল হিসাবে পেয়ে যাবো এবং বড় ফসলে কোনো সমস্যা হবে না। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে মেহেরপুর জেলার 3 উপজেলায় 6,860 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সে হিসেবে জেলায় এবার প্রায় 1 লক্ষ টনের বেশি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যেহেতু এবছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে, কৃষকদের সেচ দেওয়ার প্রয়োজন পড়েনি এবং সারের পরিমাণে কম লেগেছে, সেক্ষেত্রে কৃষক লাভবান হবে। আর আমরা প্রত্যাশা করছি ফলনে প্রায় দ্বিগুণ পরিমাণ আসলে কৃষকের যে খড় পাওয়া যাবে সেটার মূল্যবান অনেক আছে। এখানে যে পশু আছে, গৃহপালিত পশু, সেগুলোর খাবারে এটা ভূমিকা রাখবে।
গেল বছর মেহেরপুর জেলায় প্রায় ৯২,০০০ টন ধান উৎপাদন হয়েছিল, যেখানে বাণিজ্য হয়েছিল ৩৫০ কোটি টাকার। এখন মেহেরপুর। চুয়াডাঙ্গায় আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা হাওয়া এবং রোটা ভাইরাসের প্রাদুর্ভাবে সদর হাসপাতালে ডায়রিয়া এবং নিউমোনিয়ার রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক জানতে চাই যে রোগীর চাপ কেমন এবং বাড়তি রোগী যেহেতু আছে সেক্ষেত্রে চাপ সামলাতে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? সাকিব, গত কয়েকদিনের এই যে আবহাওয়া পরিবর্তন, সেই আবহাওয়া পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এছাড়া প্রাইভেট ক্লিনিকগুলোতেও কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ভর্তি হওয়া এইসব রোগী কিন্তু নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগ নিয়েই কিন্তু আসলে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছে যে এই আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুরাই কিন্তু এই সময় বেশি ভর্তি হচ্ছে, পাশাপাশি রোটা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই কিন্তু এই সময় শিশুরা কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত 15 দিনে দুই শিশু কিন্তু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। পাশাপাশি আমি দেখেছি যে ওয়ার্ডে কিন্তু শিশু ও রোগীর সংখ্যাই কিন্তু অনেকটাই বেশি। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 284 জন রোগী কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। পাশাপাশি চিকিৎসকরা বলছে যে প্রতিদিন ভর্তি হওয়া রোগীর বাদেও আউটডোরে কিন্তু প্রায় 300 থেকে 400 রোগী চিকিৎসা নিচ্ছেন। আমার সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার ফলে মেঝেতে কিন্তু আসলে চিকিৎসা দিতে হচ্ছে, এক প্রকার হিমশিম খেতে হচ্ছে তাদের। পাশাপাশি রোগীর স্বজনরা কিন্তু অভিযোগ করেছে যে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং স্যালাইনের সংকট, যার কারণে বাড়তি দামে তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি সাকিব, যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যে বেড সংখ্যা, সেই বেড সংখ্যার প্রায় 5 গুণ রোগী কিন্তু এখন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া আমি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানেও খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু প্রতিদিনই রোগী বাড়ছে। এই সময় চিকিৎসকরা রোগীর স্বজনদের পরামর্শ দিচ্ছে যে যেহেতু শিশুরা এই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে, শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি এই সময় মায়ের বুকের দুধ এবং গরম পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো আমার কাছে হাসপাতাল পরিস্থিতি নিয়ে সাকিব এই ছিল সবশেষ। সাকিব, চুয়াডাঙ্গার হাসপাতাল পরিস্থিতি জানাচ্ছিলেন অনিক চক্রবর্তী। এদিকে রাঙামাটি জেলা পরিষদের 21 নভেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে কোটা বিরোধী ঐক্য জোটের ডাকে আজ সকাল 6টা থেকে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত 36 ঘন্টার হরতাল চলছে। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানতে চাই যে হরতালে জেলায় যান চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে কিনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন জানতে চাই। সাকিব, আপনি জানেন যে রাঙ্গামাটিতে আগামীকাল 21শে নভেম্বর যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ পরীক্ষা রয়েছে সেটিকে কেন্দ্র করে মূলত এই 36 ঘন্টার হরতাল চলছে। আজ সকাল 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই হরতালের কর্মসূচি পালন হবে। সব মিলে যেটি হয়েছে যে রাঙ্গামাটি শহরের আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে দেখেছি যে যেখানে হরতালকারীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারাও, বিশেষ করে পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পাশে তারা অবস্থান নিয়েছেন এবং সতর্ক পাহারায় রয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি সবকটি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে সেখানে আসলে টায়ার জ্বালিয়ে কিংবা সড়কে গাছের গুঁড়ি ফেলে তারা হরতালের কর্মসূচিতে পালন করছেন এবং থেমে থেমে কিছুটা তারা বিক্ষোভ মিছিলও করছেন। আমরা দেখেছি রাঙ্গামাটি শহর থেকে যেহেতু 8টি উপজেলার সঙ্গে নৌ যোগাযোগ রয়েছে, সেখানে সবকটি উপজেলার সঙ্গে নৌ যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ রয়েছে। একই সঙ্গে রাঙ্গামাটি জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং বান্দরবানের যে সড়ক যোগাযোগ রয়েছে সেটিও একেবারে কার্যত বন্ধ হয়ে আছে। এছাড়া রাঙ্গামাটি শহরের যে সবকটি দোকানপাট এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে স্কুল কলেজগুলোতে যে পরীক্ষা ছিল, কলেজগুলো বিশেষ করে রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি সরকারি কলেজ এবং মেডিকেল কলেজ, সেখানে পরীক্ষাগুলো গতকালই বাতিল করা হয়েছে নোটিশের মাধ্যমে। একটি তথ্য বলে রাখি যে রাঙ্গামাটি পর্যটন শহর, এখানে ব্যাপক পর্যটকদের উপস্থিতি থাকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই সময়টাতে পর্যটকদের উপস্থিতি বেশি থাকে। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে রাঙ্গামাটির একমাত্র যে গণপরিবহন রয়েছে সিএনজি চালিত অটোরিকশা, সেটি একেবারেই বন্ধ রয়েছে, যার কারণে এখান শহর থেকে
বের হওয়া কিংবা শহরে প্রবেশ করার যে পথ সেটি আসলে এখন পর্যন্ত একেবারে কার্যত রুদ্ধ হয়ে আছে। রাঙ্গামাটির যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলতে চাই, যে সবকটি গুরুত্বপূর্ণ স্থানে পয়েন্টগুলোতে পুলিশের সতর্ক পাহারা রয়েছে। একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনীও আসলে বিষয়গুলো নজর রাখছেন। সব মিলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি, তবে পুলিশের এবং জেলা প্রশাসন থেকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। আমরা কথা বলেছিলাম যে হরতালকারী তাদের সঙ্গে, তারা যেটি বলছেন গতকাল মূলত বিকালে একটি সংবাদ সম্মেলন করে একটি রেস্তোরাঁ থেকে এই কর্মসূচিটি আহ্বান করা হয়েছে। আন্দোলনকারীরা যেটি বলছেন যে সর্বশেষ হাইকোর্টের আদেশ অনুযায়ী 97% মেধা কোটায় এবং 7% যে কোটা রয়েছে সেটিতে যেন এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রাম 3টি জেলা পরিষদ রয়েছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এখানে যে পরীক্ষার রেওয়াজ রয়েছে সেটি গত 36 বছর ধরে এখানে নির্বাচন হয়নি এবং নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপকভাবে দুর্নীতি হয়। সেই নিয়োগ প্রক্রিয়াতে যেটি হয় 70 থেকে 72% উপজাতি কোটা এবং 28 থেকে 30% হয় অন্যান্য কোটাগুলো। এই যে একটি বৈষম্য সেটি আসলে বন্ধ করার দাবি জানিয়েছিলেন, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। সেই আলটিমেটামটি না মানায় গতকাল আসলে এই কর্মসূচিটি দেওয়া হয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন রাঙ্গামাটি থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন হরতালের সবশেষ খবর। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে বিএনএস প্রত্যয়। সকালে চট্টগ্রাম নৌঘাটি থেকে 150 নৌসেনা নিয়ে ভারত মহাসাগরের উদ্দেশ্যে রওনা দেবে জাহাজটি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ইশাখা নৌঘাটি থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, জানতে চাই যে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে কি কি কার্যক্রম থাকবে বিএনএস প্রত্যয়ের এবং এ থেকে বাংলাদেশ নৌবাহিনী কিভাবে উপকৃত হবে? আমরা দেখছি যে সকাল 9টায় এই জাহাজটি ছেড়ে যাবে চট্টগ্রাম নৌঘাটি থেকে এবং তারই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা বিএনএস প্রত্যয়ের পাশের একটি জাহাজে আছি এবং কিছুক্ষণ পরেই এই জাহাজটি কিন্তু ভারত মহাসাগরের উদ্দেশ্যে অর্থাৎ শ্রীলঙ্কায় আন্তর্জাতিক যে ফ্লিট রিভিউ আছে 2025 সালে সেটিতে অংশ নেবে এবং শ্রীলঙ্কা কিন্তু প্রথমবারের মতো এই ফ্লিট রিভিউর আয়োজন করেছে। তাদের নৌবাহিনীর যে 75তম পূর্তি, সেই 75তম পূর্তি উপলক্ষে ভারত মহাসাগরে এই ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে, যেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী কিন্তু অংশ নিচ্ছে এবং বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে বিএনএস প্রত্যয়, একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ এবং এটি ক্ষেপণাস্ত্রবাহী একটি জাহাজ, যেখানে আসলে আমরা যেটি দেখছি যে সেটি একই সাথে যেমন সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করে, পাশাপাশি বিমান থেকে যে আক্রমণ, সে আক্রমণ রোধ করার জন্য কিন্তু এখানে ক্ষেপণাস্ত্র আছে এবং এই জাহাজটি আসলে 2016 সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে এবং এই জাহাজটি মোট 150 জন নৌ সদস্য নিয়ে কিছুক্ষণ পরে চট্টগ্রাম নৌঘাটি ছেড়ে যাবে এবং আমরা দেখছি যে তারই প্রস্তুতি চলছে। 29 জন কর্মকর্তা সহ মোট 150 নৌ সদস্য এই জাহাজটি নিয়ে ভারত মহাসাগরের উদ্দেশ্যে কিছুক্ষণ পরে ছেড়ে যাবে, যেটি 27 থেকে 30 নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় এবং সেখানে এর সালাম গ্রহণ করবেন শ্রীলঙ্কান রাষ্ট্রপতি। এবং এই ধরনের যে ফ্লিট রিভিউ বা এই ধরনের যে আয়োজন, সেগুলোকে আসলে মূলত বলা হয় যে আঞ্চলিক যে নৌ নিরাপত্তা, সেই নৌ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে যে মাদক কিংবা জলদস্যুদের যে উৎপাত কিংবা নানা ধরনের যে অপরাধ সেখানে হয়, সেগুলো রোধ করার জন্য এই ধরনের যেই মহড়া বা এই ধরনের ফ্লিট রিভিউর যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু বড় ভূমিকা রাখে। পাশাপাশি নিজেদের সংস্কৃতি তুলে ধরার যে বিষয়, তেমন বিষয় থাকে এবং এখান থেকে এই যারা অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের যে নৌবাহিনী, তারা কিন্তু নিজেদের সক্ষমতা সম্পর্কে যেমন জানতে পারবেন, অন্য দেশের নৌবাহিনী সম্পর্কে জ্ঞান অর্জন করার একটি বিষয় তাদের থাকে। এবং এই বনজ যে প্রত্যয় জাহাজটি, সেটি কিন্তু ক্ষেপণাস্ত্রের বাহী জাহাজ। আমি যেটা বলছিলাম, একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। বাংলাদেশের সমুদ্র সীমায় নিরাপত্তা রক্ষায় এই জাহাজটি একটি বড় ভূমিকা রেখে আসছে এবং আমরা দেখছি সেই জাহাজে চড়ে বাংলাদেশের যেই নৌ সক্ষমতা সেটি বিশ্বের দরবারে তুলে ধরবেন এই জাহাজটি 150 সদস্য নিয়ে এবং তারই প্রস্তুতি চলছে। কুচকাওয়াজ হয়েছে, গার্ড অফ অনার প্রদান করা হয়েছে এখানে, যিনি প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার মইনুল হাসানকে। পাশাপাশি এখন বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু যেটি আনুষ্ঠানিকতা রয়েছে নৌবাহিনী, সেই বাদ্যযন্ত্রের তালে তালে কিছুক্ষণ পরে জাহাজটি কিন্তু চট্টগ্রাম নৌঘাটি ছেড়ে যাবে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে যেমন তুলে ধরবে, তেমনি নানা ধরনের জ্ঞান এবং সাংস্কৃতিক যে আদান প্রদান, সেই সব কার্যক্রম শেষে আমরা দেখব যে জাহাজটি কিন্তু
সম্ভাবনা আছে যে আগামী 15 দিন পরে এই জাহাজটি কিন্তু চট্টগ্রাম নৌঘাটিতে ফিরে আসবে। এবং আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু নৌঘাটিতে যেই সদস্যরা যাচ্ছেন নৌবাহিনীর, তাদেরকে বিদায় জানাতে পরিবারের সদস্যরা এসেছেন। আনুষ্ঠানিকতা আছে, এক ধরনের উৎসবের আমেজ যেমন আছে, তেমনি পরিবারকে বিদায় জানানোর যেই শোকের মতো বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা দেখছি। তো কিছুক্ষণ পরে চট্টগ্রাম নৌঘাটি থেকে বিএনএস প্রত্যয় ছেড়ে যাবে, তারই প্রস্তুতি দেখছি। ফয়সাল করিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। ভূমধ্যসাগরকে ঘিরে থাকা লেবাননে বহুকাল আগে থেকে গড়ে উঠেছে সামুদ্রিক মাছের সমৃদ্ধ বাজার। দীর্ঘ উপকূল জুড়ে ছড়িয়ে থাকা এসব বাজার শুধু দেশটির অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, প্রবাসী বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছে কর্মসংস্থান এবং বাড়তি আয়ের সুযোগ। বিস্তারিত প্রতিবেদনে। ভোরের প্রথম আলো ফুটতেই দাওয়া সংলগ্ন উপকূলীয় এই স্থায়ী সামুদ্রিক বাজারে শুরু হয় প্রাণচাঞ্চল্য। ঘাটে সারি সারি নৌকা ভেড়ার পরেই হাঁকডাক, বাহারি সব সামুদ্রিক মাছের নিলাম। মাছের ধরন, আকার ও মানের উপর নির্ভর করে নির্ধারিত হয় দাম। কেউ নিলামে অংশ নিয়ে সংগ্রহ করেন, আবার কেউ ঘাট থেকেই সস্তা দরে কিনে নেন নিজেদের পছন্দের মাছ। এই সুযোগকে দক্ষতার সঙ্গে কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হয়ে কিংবা নিজ উদ্যোগে মাছের ব্যবসায় নেমে এখন স্বাবলম্বী। বাহা নদীর থেকে কিনে নিয়ে এসে আমি এখানে বিক্রি করি এই সম্পূর্ণ তাজা মাছ। আমাদের এখানে কোরাল মাছ আছে, তারপর অন্যান্য আদার অনেক ধরনের মাছ আছে। শনি, রোববার বা যে কোনো ছুটির দিনে বহু বাংলাদেশি প্রবাসী এখানে ভিড় করেন। কেউ ব্যবসার জন্য সস্তা দামে মাছ কেনেন, আবার কেউ বা নিজের পরিবারের জন্য সংগ্রহ করেন টাটকা সামুদ্রিক মাছ। এতে একদিকে যেমন আয়ের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে পাচ্ছেন নিজেদের মন পছন্দের খাবার, তাই তাদের আনন্দও বেশি। 10 বছর হয়েছে আমি মাছের ব্যবসার সাথে জড়িত আছি। বেশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আড়ত থেকে যদি মাছটা আনি, ওই মাছটাতে আমাদের প্রফিটটা বেশি থাকে। অন্য মাছও আছে, সব দিক দিয়ে সব মাছ দিয়ে আপনার মনে করেন যে অন্য জায়গার থেকে অনেক সস্তা পাওয়া যায়। আপনি দেখেন অনেক বাঙালি আছে, প্রায় সকাল 5টার দিকে আসছে এখানে। লেবাননে মাছের এই ব্যবসায় অনেকেরই আগ্রহ বাড়ছে, এতে বাজারেও ফিরেছে প্রাণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ছোট বড় মিলিয়ে দেশ জুড়ে রয়েছে অসংখ্য সামুদ্রিক বাজার, যার মধ্যে এমন ভাসমান বড় বাজারই আছে প্রায় 20টি। আর এসব বাজারের উপর নির্ভরশীল প্রায় 10,000 জেলের জীবিকা। সাগর আর বাজার, একই স্রোতে গড়ে ওঠা জীবনের এই গল্পে যেমন আছে লেবাননের উপকূলের প্রাণ, তেমনি এই গল্পে মিশে আছে প্রবাসী বাংলাদেশিদের শ্রম আর স্বপ্ন। এখন লেবানন। যুক্তরাজ্যের জলসীমায় ঢুকে ব্রিটিশ রয়্যাল ফোর্সের পাইলটদের দিকে লেজার লাইট তাক করেছে রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ান্তার। বুধবার এই অভিযোগ করেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি, জানান বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। রুশ গোয়েন্দা জাহাজটি স্কটল্যান্ডের উত্তরে ছিল এবং ধীরে ধীরে যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করে। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো ব্রিটিশ জলসীমা অতিক্রম করেছে জাহাজটি। কোন কারণে জাহাজের অবস্থান হুমকি হয়ে দাঁড়ালে এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলে মস্কোকে হুঁশিয়ারি জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর। হারানোর পর দিন আরেকটি সুখবর পেয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 3 ধাপে গিয়েছে জামাল হামজারা। 183 থেকে 180 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, যা গেল 9 বছরের মধ্যে সেরা অবস্থান। 18 নম্বর জাতীয় স্টেডিয়ামে শেখ মুরসালিনের একমাত্র গোলে 22 বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় লাল সবুজরা। এদিকে এবারের ফিফা উইন্ডিতে ভারতের আগে নেপালের সাথে খেলেছেন হামজা সৌমিত্রা। সেই ম্যাচে এগিয়ে গেলেও জিততে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তের গোল হজমে 2-2 ব্যবধানে ম্যাচটি ড্র করেছিল স্বাগতিকরা। 2 ম্যাচ থেকে 17.13 রেটিং পয়েন্ট পেয়েছে হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। সব মিলে বাংলাদেশের রেটিং পয়েন্ট 911.19। বাংলাদেশের কাছে হেরে 6 ধাপ অবনমন হয়েছে ভারতের। যথারীতি শীর্ষে আছে স্পেন, 2 আর্জেন্টিনা এবং 3 ফ্রান্স। এখন বাজার শেষ করব, তবে শিরোনামগুলো জানাবো আরও একবার। 3 মাস ধরে নিম্নমুখী রপ্তানি আয়, রাজনৈতিক অস্থিরতাই বড় চ্যালেঞ্জ। পণ্য বৈচিত্র্যকরণ এবং বাজার সম্প্রসারণের তাগিদ বিশেষজ্ঞদের। বিদেশি ক্রেতারা কিন্তু বুঝতে পারছে না যে আমরা সঠিক সময়ে সঠিক গুডসটা ডেলিভারি করতে পারবো কিনা। অর্ধ কোটি টাকার পণ্য সহ চট্টগ্রাম বন্দর থেকে ফের কন্টেইনার উধাও। 9 মাসে একাধিক চুরির ঘটনায় মেলেনি হদিস, অগ্রগতি নেই তদন্তে। তারা তদন্ত কতদিন করবে, কতদিন আমরা রেজাল্ট পাবো, এই বিষয়ে কিন্তু কোনো সুরাহা নেই।
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আজ 7 বিচারপতির ফুল বেঞ্চে। যে রায় আসুক কোনো প্রভাব পড়বে না আগামী নির্বাচনে। রাজধানীতে পল্লবী থানার 20 মিটার দূরত্বে 2টি ককটেল বিস্ফোরণ, পুলিশ সহ আহত 3। রামপুরায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবং ভারতকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 3 ধাপ উন্নতি, হামজা সমিতদের 9 বছরের মধ্যে সেরা অবস্থান। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে পারেন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন TV।